হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ব্লগ। এটা ব্যাংককের ট্রিপের উপরে। ব্যাংককে তো বেশ অনেক দিন ছিলাম। এখন পরপর কয়েকদিন ধরে ব্যাংককের ট্রিপগুলোই দিনগুলো আসলে আপডেট দিচ্ছি আপনাদেরকে। আমরা গিয়েছিলাম আইকনজিয়াম মার্কেটে, রাজার বাড়ি দেখতে। এগুলোর উপরই আজকের এই ব্লগটা। সকালবেলায় এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে, এবং এটা হচ্ছে ব্যাংককের পুরনো সাইড। আমরা ছিলাম শেরাটনে, তো শেরাটন থেকে আপনার পুরো নদীটা দেখা যায়, এবং এই নদীতে অনেক ধরনের ক্রুজ চলে, এবং রাতের বেলায় বেশ ক্রুজের মধ্যে ডিজে টিজে হয়, পার্টি হয়, খাওয়া দাওয়া এগুলো সব একটু এখান থেকে বসে বসে, যদি রুম থেকে বের না হন, বসে দেখতে ভালোই লাগে। এবং এই নদীর ঠিক উল্টা পাশেই হচ্ছে আইকনজিয়াম মার্কেট। নদীর এই পারে যতগুলো হোটেল আছে, এবং যেগুলো একটু মোটামুটি ভালো হোটেল, সেগুলো সবগুলোরই শাটল আছে। তো সেগুলো দিয়েই আপনি আসলে ওই আইকনজিয়াম মার্কেটে চলে যেতে পারবেন। মার্কেটটা অনেক ইন্টারেস্টিং, এবং মার্কেটের সামনে একটা দারুণ সারপ্রাইজিং একটা ইভেন্ট হয় প্রতিদিন। সেটা পরে এখানে দেখতে পাবেন। তো আমরা সকালবেলায়, খুব সকালে, আমাদের 9:30টার সময় ছিল হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ব্যাংকক হসপিটালে। হসপিটালটা অনেক বড়, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং খুঁজে, ডিপার্টমেন্ট খুঁজে ডাক্তার দেখাতে অনেক সময় লেগেছে। আমি আমার থাইরয়েডের ডাক্তার দেখাতে গেছিলাম। নানা রকম শারীরিক জটিলতা বয়স বাড়ার সাথে সাথে হতে থাকে, আমার সেসবই হচ্ছে আসলে, সেই জন্যই ডাক্তার দেখাতে যাওয়া। যাই হোক, অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে দুপুর 1টায়, তো বসতে হয়েছে আমাদেরকে অনেকক্ষণ। হসপিটালটা মোটামুটি একটা 5 স্টার হোটেল। রিসেপশনের নিচে ওখানে গান হচ্ছিল, সেটা দেখে খানিকক্ষণ দেখলাম, কারণ এই এক্সপিরিয়েন্স আমার নেই, আমাদের দেশের কোনো হসপিটালই এরকম না। খাবার জায়গাটা বিশাল বড়, এটাকে ক্যান্টিন বলবো না, ক্যাফে বলবো না, কি বলবো জানি না, বিশাল বড়। এবং প্রচুর খাবার দোকান আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফুড এখান থেকে নিতে পারেন। সো এখানে অপেক্ষা করতে হলে আপনাকে বাইরে যেতে হবে তা না, এখানে বসেই সময় কাটাতে পারবেন। এরপর আমার হাজব্যান্ডের ডাক্তার, হার্টের ডাক্তার, সো ওখানে যেখানে বসলাম, সেখানে এরকম নানা রং বেরঙের অর্কিড ছিল, ভালো লাগছিল। হসপিটাল মানে আমরা যে এক্সপিরিয়েন্স করি, ওষুধের গন্ধ, কান্নাকাটি, মন খারাপ, ছোটাছুটি করা, কিছু মানুষ বারান্দাতে দাঁড়িয়ে আছে, বসে আছে, সেরকম কিছু এখানে হয় না। তো একটা চোখের আরাম বলতে পারেন, মনের আরাম হয় কি না জানি না। সবাই তো আসলে সমস্যায় পড়লে, অসুখ হলেই এখানে আসে। তো সেটা তো আসলে কখনোই মনের আরাম হতে পারে না, চোখের আরাম হয়। এরপর আমরা হসপিটাল থেকে বের হয়ে তার উল্টা দিকেই আরেকটা ক্যাফে আছে, সেখানে স্টারবাক্সে বসে একটা কোকোনাট ভ্যানিলা কেক খেলাম, ভীষণ মজা ছিল, আর একটা কফি। এরপর চলে গেলাম সয় 11-এ। এখানে এই রাস্তাটা রাতের বেলায় ভীষণ হ্যাপনিং থাকে। এখানে একটা ট্যাটুর দোকান আছে, আমার একটা ট্যাটু করার ইচ্ছে ছিল, তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাই ওদের সাথে একটু কথা বলতে এসেছিলাম। ফাইনালি অবশ্য আমি করিনি, নানা রকম কিছু চিন্তা করে এবার ট্যাটুটা করিনি, নেক্সট টাইম করব। এরপর আমরা চলে গেলাম টার্মিনাল 21-এ, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। টার্মিনাল 21-এর পাশেই আমরা ছিলাম র্যাডিসনে, কিন্তু টার্মিনাল 21-এ আমাদের তখন আসলে যাওয়া হয়নি, সেই কারণে টার্মিনাল 21-এ গেলাম। পাতায়াতেও একটা টার্মিনাল 21 আছে, আবার ব্যাংককেও আছে। সো এটাতে একটু ঘোরাঘুরি করলাম, কে পপে ঢুকলাম। এটা একটা খুবই নাকি হাইপালা শপ, আমার ছেলের ভাষ্য মতো, আমি তো জানি না, বিভিন্ন কিছু পাওয়া যায় এখানে। কী কী পাওয়া যায় দেখে আমারও ভালো লাগছিল, অনেক কিছু কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এগুলো কোনোটাই কাজের না। কিন্তু এই ধরনের ক্যারেক্টার, অ্যানিমেটেড ক্যারেক্টার আমার খুবই পছন্দ, সংগ্রহে রাখার জন্য। তো এখানে আসলে এসেছিলাম আমার ছেলের ফুটবলের মোজা খুঁজতে, লম্বা মোজাগুলো।
কোথাও পাচ্ছিলাম না। ফুটবলের মোজাটাকে কী বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই মোজা খুঁজতে খুঁজতে আমাদের জীবন চলে গেছে। মানে কোনো মার্কেটে, কোনো ব্র্যান্ডেড শপে, কোনো কিছুতে, কোনো জায়গায়, কোনো নর্মাল শপে কোথাও ওই মোজা নেই। এই যে এই অ্যানিমেটেড ক্যারেক্টারগুলো আমার খুবই ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো যে একটা আমার বাসার জন্য যদি নিয়ে আসতে পারতাম খুবই ইন্টারেস্টিং হতো। আমার এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসপত্র কিনতে ভালো লাগে। আমার বাসাটা একেবারেই বহিমিয়ান স্টাইলে সাজানো, এটার সাথে যায় না। তারপর আমার মনে হচ্ছে এরকম ইন্টারেস্টিং একটা জিনিস আমি রাখতে চাই, স্পেশালি এই হোয়াইটটা। এই যে বড় বিড়ালটা দেখছেন, এটা চাইনিজ কালচারে এটাকে বলা হয় যে এই বিড়ালটা বাসায় থাকলে অনেক হ্যাপিনেস আসে, অনেক সমৃদ্ধি আসে, সুখ আসে। তো এটার ছোট্ট একটা ভার্সন আমার বাসায় আছে। তো এটা বড়টা দেখে আমি একটু ভিডিও করলাম। টার্মিনাল 21 অনেক বড়, তবে আমার মনে হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ। মানে এখানে সব কিছুর দাম বাইরের থেকে অনেক বেশি। এরপর এপাশ ওপাশ নানা ধরনের হাঁটাহাঁটি চলছে আমাদের, ঘোরাঘুরি করছি আমরা। এই দিনে আসলে খুব বেশি কিছু করিনি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম হসপিটালে দৌড়াদৌড়ি করে, মার্কেটে ঘুরে টায়ার্ড হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে খেতে। খাবার টাবার খাওয়ার পরে আমরা, এটা সেই বাঙালি হোটেল ব্যাংককের যেখানে আমরা প্রায় খেতে যাই, খাবার খুবই মজা। এরপর আমরা আসলে হোটেলে ব্যাক করি খাওয়া দাওয়া করে, আর কিছু করিনি। সো এটা আসলে বেসিকলি 2 দিনের ব্লগ, মানে পরপর 2 দিন কি করেছিলাম ব্যাংককে, এটা সেইটার একটা ব্লগ। রাতের বেলা তো ব্যাংকক খুবই হ্যাপনিং, আপনি অনেক কিছুই করতে পারেন, অনেক প্ল্যান করতে পারেন, কিন্তু আমরা আর কিছু করিনি, টায়ার্ড হয়ে রুমে চলে গিয়েছিলাম। পরের দিন সকালবেলায় আবার উঠলাম, ঝকঝকের রোদ। তবে ব্যাংককের আবহাওয়ার কোনো ভরসা নেই, তার মন ক্ষণে ক্ষণে পাল্টায়, একেবারেই টিনেজ ছেলেমেয়েদের মতো। এই এখন বৃষ্টি, এখন রোদ। এই যে ঝকঝকের রোদ দেখছেন, একটু পরেই দেখবেন বৃষ্টি, এবং এই রোদের কারণে আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হয় হাতে পায়ে সবখানে, চুলকাতে চুলকাতে আমার লাইফ ফেল হয়ে যায় জাস্ট এই রোদের জন্য। সেটা যে কোনো দেশেই আমার রোদ থেকে ভীষণ অ্যালার্জি হয়। কিন্তু আজকে রোদটা এত ঝকঝকে ছিল যে খুবই ভালো লাগছিল পানিটা দেখতে। সো আমি এখানে বসে বসে চেয়ারে পানিটা এনজয় করছিলাম, এবং এই কাফতানগুলো হচ্ছে একেবারে থাই সিল্কের, খুব সুন্দর। এগুলো আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, তবে আসলে দাম কম না, দাম ভালোই। তবে এগুলো টার্মিনাল 21-এ অনেক দাম, প্রায় 4000-5000 বাত। সেটা আমি কিনেছিলাম বেশ একটু রিজনেবল বাতে, কিন্তু বাংলাদেশের টাকায় কনভার্ট করলে ভালোই একটা দাম হয়। এরপরে আমরা চলে যাচ্ছি রাজার বাড়ি দেখতে, এবং এই দিন যাওয়ার সময় আমার প্রচণ্ড মেজাজ খারাপ। আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, কেউই আসলে আমার ব্লগের জন্য ভিডিও করে দিতে চায় না। একা একা আসলে এত বড় বড় জায়গায় এত ঘোরাঘুরি করছি, যাচ্ছি, ভিডিও করা যায় না। মানে আমি তো নিজেই হাতে করি, তারপরে যে ওদেরকে বলি যে আমি একটু হেঁটে আসছি বা একটু ভিডিও করে দাও, ওরা এই ভিডিওটা করতে চায় না। ওদেরকে আমি খুবই কম জ্বালাই, তারপরেও ওরা এইটা করতে চায় না। এটাতে আমার ভীষণ মেজাজ খারাপ হয়েছিল, যে আমাকে তো কথায় কথায় তোমরা ঠিকই উৎসাহ দাও, কিন্তু হেল্পটা কেউ আসলে করো না। এটা বেসিক্যালি সব নারীর ক্ষেত্রেই প্রযোজ্য, যে সবাই তাকে উৎসাহ দিবে কিন্তু হেল্প তাকে কেউ করবে না। যাই হোক, আসলাম, এসে এই মাটির নিচের এই রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হবে, এবং এই জায়গাটাতেই টয়লেট। তো এখানে খানিকক্ষণ হাওয়া বাতাস খেলাম, প্রচুর এসি, বাইরে ভীষণ গরম। রাজার বাসায় ঢোকার আগে একটা মজার গল্প আছে। আমরা ট্যাক্সি থেকে নামার সাথে সাথে একটা লোক এসে আমাদেরকে বলছে এই টিকিটটা নাও, এইটা কেনো, কারণ হচ্ছে তোমার ভেতরে টিকিট পাবা না। এই সময়টা, যে এখন যেই সময় তোমরা এসেছো দুপুর 12টার দিকে, এই সময়টা হচ্ছে জাস্ট থাই পিপলদের জন্য, তোমাদের জন্য না, ফরেনারদের জন্য বন্ধ। সো তোমরা যেতে পারবা না। এই টিকিটটা যদি আমি তোমাদেরকে দেই, তোমরা যদি কেনো, এই টিকিটটা দিয়ে তোমরা যেতে পারবা। তো আমরা ঠিক বুঝতে পারছিলাম না। আমি বারবার বললাম বাইরে কেন এরকম টিকিট বিক্রি করবে, আমরা রাজার প্যালেস দেখতে এসেছি, নিশ্চয়ই এখানে টিকিট কাউন্টার বা কিছু আছে। তারপর আমার হাজব্যান্ড একটু কনফিউজ হলো, আমরা কিনলাম না। পরে ভিতরে এসে দেখি ঠিকই টিকিট বিক্রি করছে, ঠিকই ছাতা প্রোভাইড করছে, সব কিছুই আপনাকে দিচ্ছে।
সো মানে এটা একটা বিশাল বড় ফ্রডের আন্ডারে পড়তে যাচ্ছিলাম, এবং ব্যাংককে কিন্তু এরকম প্রচুর ফ্রড আছে। আপনি যদি না বুঝে আচ্ছা কম পয়সায় টিকিট পাচ্ছে বলে কিনে নেন, তাহলে ধরা খাবেন। 500 বাত করে এখানে পার পারসন, সো অলমোস্ট 2000 টাকা করে পার পারসন, তিনজনে প্রায় 6000 টাকার মতো। একেবারে ওয়ার্থলেস, কোনো মানে হয় না এই রাজার প্রাসাদ দেখার জন্য। এই বাইরে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি তাই দেখা যাবে, ভেতরে দেখা যাবে না। খাট পালঙ্ক ঘর বাড়ি ভেতরে ঢোকা কিছুই দেখা যায় না, শুধু এখানে এই মন্দিরটার ভেতরে ঢোকা যায়, যেটা ভিডিও করা যাবে না আবার। সো মানে আমার কাছে মনে হয়েছে যে 6000 টাকা দিয়ে এই রাজার বাসা দেখতে আসার কোনো মানে হয় না, কোনো মানে হয় না, পুরো টাকাটা নষ্ট। ভীষণ রোদ ছিল, কিছুই খুব ইন্টারেস্টিং লাগছিল না, জাস্ট বাইরের থেকে দেখার এটার আসলে কিছু নাই। এটা আপনি নদী দিয়ে 14 বার যাওয়া আসা করার সময় এমনিই বাইরে থেকে প্যালেসটা দেখা যায়, বা রাস্তার পাড়ে এসে দাঁড়ায় প্যালেস দেখলেও চলে। আমার মনে হয়েছে দেখার কিছু নেই, কারণ ভেতরে যেহেতু ঢুকতে পারছি না, সো কি দেখবো এই বাইরের স্কাল্পচার বা বাইরের এই কারুকাজ দেখতে আমার খুব একটা ভালো লাগেনি। এটা রাজাদের মন্দির, সব কিছুই আসলে টেম্পল বা প্যাগোডা স্টাইলে করা এখানে। আমি খুব বেশি এখানে হিস্ট্রি বা কিছু বলতে পারবো না, কারণ থাই হিস্ট্রি নিয়ে আমার নিজের খুব একটা কোনো আগ্রহ নেই, সেজন্য আমি জানতেও চাইনি। আর ওদের এই যে কাঠের কারুকাজের যে মোটিভটা, এটা আমার মনে হচ্ছে খুব ফিনিশিং খুব সুন্দর না। অনেক জায়গায় দেখা যায় যে এত সুন্দর ফিনিশিং থাকে, এটা আমি পাতায়াতেও দেখেছি, সেঞ্চুরি অফ ট্রুথেও, যে ওদের কাঠের ফিনিশিং খুব বেশি ওয়াও না, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। সো আমার কাছে মনে হচ্ছে খুবই মানে মোটামুটি টাইপের কারুকাজ করে ওরা কাঠে। এটা আসলে রাজার বোধহয় মেইন প্যালেস, আমরা ঠিক জানি না। এটার এই দূর থেকেই এইটুকু দেখা যায়, আর দেখা যায় না। এটা সামনেই সবাই একটু ছবি টবি তোলে, তবে রোদ দেখেই বোঝা যাচ্ছে যে রোদ খুব খারাপ ছিল, একদম কটকটা রোদ। আমরা বের হয়ে টুকটুক নিয়ে নিলাম, টুকটুকে চড়তে আমার ভালো লাগে, মজা লাগে। অনেক গরম ছিল এবার ব্যাংককে। টুকটুক নিয়ে আমরা চলে যাব হচ্ছে এখানে একটা বেশ ভালো ক্যাফে আছে, যেটা বেশ ফেমাস, অনেকেই বসে শুধুমাত্র কফি আর স্ন্যাক্স আইটেমের জন্য। সো ওইখানে চলে যাচ্ছি একটু কফি আর স্ন্যাক্স কিছু খাবো বলে। এটার নাম হচ্ছে এলিফেন্ট, এবং এদের এই খাবারগুলো অসম্ভব মজা। ভেজিটেবল স্যান্ডউইচ এবং একটা ক্রোসন নিয়েছিলাম, ক্রোসন টাইপেরই, ভিতরে চকলেট দেয়া, কফি, খুবই মজা খেতে। আর কোনো খাবার আসলে ওদের এখানে নেই, একদমই 3-4টা স্ন্যাক্স আইটেম, ড্রিঙ্ক আর কফি, আর কিছু না। কিন্তু বসার জায়গাটাও এত ইন্টারেস্টিং যে ভালো লাগছিল দেখতে। মানে আমাদের দেশে কেন যেন এই ধরনের ক্যাফে ভাইবটা নাই, এই ভাইবটা আমার খুব ভালো লাগে। মনে হয় যে কয়েকটা ক্যাফেতে বেশ কিছুক্ষণ একা একা বসে থাকলে বেশ ভালো লাগবে। এরপরে আমরা আবার বের হয়ে গেলাম এখান থেকে, ক্যাফের থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমি একটু ফ্রেশ হয়ে নিব, ফ্রেশন আপ হয়ে চলে যাব হচ্ছে আইকনজিয়ামে, এবং আইকনজিয়াম আমাদের হোটেলের ঠিক উল্টো পাশে। এখানে শেরাটনের শ্যাটল আছে, সো ওদের এটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন। এই কাফতানটাও আমি কিনেছি, এটাও থাই সিল্ক, এত লাইট ওয়েট যে পরতে খুব ভাল লাগে। চলে গেলাম আইকনজিয়ামে, আইকনজিয়ামে একটু ঘোরাঘুরি করব। আমি প্রত্যেকটা ব্লগেই বেশ কয়েকটা মার্কেট দেখাচ্ছি, এবং ওদের মার্কেটগুলো কিন্তু আমাদের মতো না যে গেলেন কিনলেন চলে আসলেন, ওদের মার্কেটগুলো কিন্তু ঘোরার মতো, ঘোরাঘুরি করলেন, বসে থাকলেন। ইভেন অনেক থাই পিপলও আমি দেখেছি কিছু কেনাকাটা করে না, মার্কেটে যে বসার বিভিন্ন সোফা বা বিভিন্ন জায়গা আছে ওখানে বসে থাকে, বসে আড্ডা দেয়। মার্কেটের বাইরে এই ধরনের একটু সাজানো আছে, রাতের বেলা এগুলো সবগুলোতে লাইট জ্বলে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এই কালো চশমাটা আমার শেরাটন থেকে চুরি হয়েছে। আমি পুলের পাশে জাস্ট 20 মিনিটের জন্য মনে রেখে রুমে চলে আসছিলাম, ভুলে গেছি।
তারপর যেয়ে দেখি কেউ নিয়ে গেছে, এবং আমার এই চশমাটা আমার ভীষণ পছন্দ। অনেকবার খুঁজলাম, অনেকবার ওদেরকে বললাম, 3-4বার গেলাম রিসেপশনে 2-3 দিনে, কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং ওরা এটা শুনতেও চায় না যে এটা চুরি হয়েছে। অবধারিতভাবে কাজ হচ্ছে বিভিন্ন ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজের দোকানে ঘোরাঘুরি করা, সিমের দোকানে ঘোরাঘুরি করা, এগুলো মার্কেটে গেলে হবেই। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে করে। তো এখানেও এরকম একটা অ্যানিমেটেড দোকানে ঢোকা হলো, বিভিন্ন ধরনের ডল আছে, বারবি আছে, আর অনেক ধরনের ডল আছে যেগুলোর নাম আমি জানি না। ডল দেখলেই আমার ভিডিও করতে ইচ্ছা করে এবং কিনতে ইচ্ছা করে। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, এবং তখন প্রায় 5টার বেশি বাজে, এবং আমাদের দুপুরে লাঞ্চ যেহেতু করা হয়নি, তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এইটা দেখতে, পানি পড়াটা দেখতে খুবই মজা লাগে। এখানে নানা ধরনের ডিজাইন হয়, আইকনজিয়াম লেখা হয়, ভালোই লাগবে দেখতে। আমরা দুপুরে খেতে বসেছিলাম জিঞ্জার ফার্ম কিচেনে। ওদের খাবার বেশ ভালো, ট্রাই করতে পারেন। একটা ড্রিঙ্ক নিলাম প্রথমে, বেরিজ সামথিং কোনো একটা ড্রিঙ্ক, একটু টক, খুব একটা পছন্দ হয়নি আমার। এরপর আমার ছেলে, এইটা ওদের একটা সিগনেচার ডিশ, এইটা খেলো। আমরা একটু কিমচি টিমচি দিল, এগুলো একটু খেলাম, ফ্রাইড রাইস খেলাম। আমরা প্রচুর ডাব খেয়েছি এবার ব্যাংককে। ডাবের স্বাদ খুবই মজা, খুবই মিষ্টি, এই জন্য ডাব খেতে খুব ভালো লেগেছে। এরপরে আমি নামতে নামতে দেখলাম যে একটা ট্র্যাডিশনাল দোকান, যেখানে নানা ধরনের ওদের হ্যান্ডিক্রাফট আইটেম রয়েছে, ওদের সিরামিক্স রয়েছে, এবং দোকানটা খুবই সুন্দর, বাট খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। তো এটাতে একটু ঘুরলাম, এবং এখান থেকে আমি কিছু ড্রাই ফ্লাওয়ার কিনলাম। এটা ঠিক ড্রাই বা কাগজ বলা যাবে না, একটু মিক্স টাইপের। আমার এমনিতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুবই অপছন্দ, কিন্তু আমার ভালো লেগেছে। গয়না টনাগুলোও সুন্দর, কিন্তু একটু এক্সপেন্সিভ। ওদের ট্র্যাডিশনাল কাপড়, তারপর তো সিরামিক্স দেখে মাথাটা আমার আওলা ঝাওলা হয়ে গেল। অসম্ভব দাম, কিন্তু এত সুন্দর। টি সেট এবং টি পটের প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা আছে। এই টি পটটা মনে হচ্ছিল পিঙ্ক কালার, এই টি পটটা না কিনতে পারলে জীবনটা চলে যাবে। তো জীবনটা চলে গেল, কিন্তু কিনতে পারলাম না। অসম্ভব সুন্দর সুন্দর সিরামিক্স আইটেম ছিল। আমার ক্রকারিজ সবসময় খুব পছন্দ, আমি অনেক ধরনের ক্রকারিজ কিনি, এবারও কিনে এনেছি, এবং কীভাবে এত ওয়েট এনেছি এইটা বলতে পারবো না। আসার সময় টেনশনে জীবনটা পেরোয় যায় যে আমার যে ওয়েট বেশি হবে তার কী হবে। দিনের বেলায় যে জায়গাটা দেখেছিলেন লাইট ছাড়া, এটা রাতের বেলা ঠিক এরকম লাইট হয়। তো আমরা জানতাম না যে আইকনজিয়ামের সামনে এই ধরনের একটা ওয়াটার শো হয়, ঠিক দুবাইতে যে ধরনের ওয়াটার শো হয় পানির, ওরকম। পরে খুবই ভালো লেগেছে দেখে, এবং এইটাই হচ্ছে সারপ্রাইজ। এইটা প্রতিদিন রাত 8:30টার সময় আইকনজিয়ামের সামনে হয়। সো এইটা দেখার জন্যই আইকনজিয়ামে আসা উচিত। খুব সুন্দর, খুব ভাল লাগবে আপনার দেখতে, খুবই এনজয় করবেন।
পরে আমরা ফেরির জন্য অপেক্ষা করছি, আমরা ওই পাশে চলে যাব। এখানে সময় আছে, সময় থাকে, ওই সময়ে আপনার উঠতে হবে ফেরিতে বা ওই যে শাটেলে। আপনার হোটেলের শাটেলগুলো তো একটা ফিক্সড টাইমিং আছে, ওইটা একটু জেনে নিতে হবে, নিয়ে ওগুলোতে উঠতে হবে। এক্সস্টেড, টায়ার্ড। কিন্তু এই নদীটাতে পারাপার করার সময় এত ভালো লাগে, এত ভালো লাগে, খুব ভালো লাগে। যতক্ষণ ঘুমোতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্তই মোটামুটি আমরা বাইরে থাকি। এরপর আইকন জিয়াম থেকে ফিরে আবার সুইমিংয়ে চলে গেলাম। সো এটাই খুব ভালো ছিল আমাদের ব্যাংককের এবারের ট্রিপটা।